এই শাড়িটা দেখুন মা, কেমন লাগছে? আরে বাহ বৌমা, এটা তো খুবই সুন্দর শাড়ি, খুব দামি মনে হচ্ছে। আরে মা, আপনি টাকার চিন্তা কেন করছেন? আর এই জামাটা আমার মিষ্টি ননদের জন্য। আরে বৌদি, দারুণ সুন্দর জামাটা, থ্যাংক ইউ। আরে আমি তো তোর বৌদি, এতদিন পরে এসেছি, তুই আমার মিষ্টি ননদ, তোর জন্য কিছু না আনলে হয়? আমি কি মমতার মতো নাকি যে খালি হাতে চলে আসব? সুনিতার কথা শুনে বিমলা আর বিন্দিয়া চুপ করে যায়। আসলে বিমলার 3 সন্তান, রাকেশ, মুকেশ আর বিন্দিয়া। পড়াশোনাতে ভালো হওয়ার জন্য রাকেশ শহরের একটা কোম্পানিতে ম্যানেজার হয়, কিন্তু মুকেশ পড়াশোনায় দুর্বল হওয়ার জন্য শহরে গিয়ে সবজি বিক্রি করে। আর বিন্দিয়া তো তার মায়ের সঙ্গে গ্রামেই থাকত। রাকেশের বউ সুনিতা তার গরিব ননদকে নিয়ে খুবই মজা করত, কিন্তু অন্যদিকে মমতা বিন্দিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলতই না। সেদিন বিকালে, আর বিন্দিয়া এরপর কি করবে? ভাবছিলাম এবছর মাধ্যমিক দেওয়ার পর শহরে গিয়ে পড়াশোনা করব, যাতে দাদার মতো আমিও বড় অফিসার হতে পারি। খুব ভালো সিদ্ধান্ত রে, আমি তো সবসময় বলি তুই আমার কাছে এসে থাক, আমি তোকে খুব যত্নে রাখব। আরে না না বৌমা, এমনি তোমার অনেক দায়িত্ব, তারপর বিন্দিয়ার দায়িত্ব নিলে তোমার সমস্যা হবে। আরে মা, এটা আপনি কি বলছেন? ও আমার মিষ্টি ননদ, ওকে আমি মাথায় করে রাখব। সুনিতার এই কথা শুনে বিমলার মনে খুবই শান্তি হয়। আসলে বিমলা তার স্বামীর মতোই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল, আর ঠিক 1 মাস পরেই তার মৃত্যু হয়, আর বিন্দিয়া সম্পূর্ণ একা হয়ে যায়। অন্তিম সংস্কারের পরেই কথা ওঠে, বিন্দিয়া কার সঙ্গে থাকবে? তুমি আমার সাথে চলো বিন্দিয়া। আচ্ছা, আরও তোমার কাছে গিয়ে কি করবে? সবজি বিক্রি করবে? আমার কাছে থাকলে আমি ওকে পড়াশোনা শিখিয়ে মানুষ করব, তোমাদের মতো গরিব আর অশিক্ষিত থাকবে না। মমতা চায়নি বড় জায়ের সঙ্গে আর তর্ক করতে, আর সে চুপচাপ সেখান থেকে চলে গেলে সুনিতা ভাবে সে জিতে গেছে। আর বিকালে, ছোট বৌদি, আমি সিদ্ধান্ত নিলাম আমি বড় বৌদির কাছেই থাকবো। এই জন্য কিন্তু নয় যে ওদের অনেক টাকা আমি খুব ভালো করে থাকতে পারবো, বরং এই কারণে যে আমি জানি ছোটদা বেশি টাকা ইনকাম করে না, আর আমি এখানে থাকলে তোমাদেরই অসুবিধা হবে, আর আমি তোমাদের উপর বোঝা হয়ে থাকতে চাই না। এ তুমি কি বলছো বিন্দিয়া? তুমি আমাদের মেয়ের মতো। যাক, তুমি সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছো, তোমার বড় বৌদির কাছেই থাকো, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, এই ছোট বৌদির মনের আর ঘরের জায়গা তোমার জন্য সব সময় খোলা। এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কারণ তারা জানে না যে তাদের আবার কবে দেখা হবে। এরপর পুরো 10 বছর কাটলে এখন আমরা মঞ্চে ডেকে নেব সাহসী পুলিশ অফিসারকে, যিনি নিজের প্রাণের বাজি রেখে 10 জন শিশুকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছেন। এসপি বিন্দিয়া জানতে পেরেছিলেন যে ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করা হচ্ছে, আর তাই তো সে গুন্ডাদের সঙ্গে লড়াই করে সেখানে থাকা প্রত্যেকটি গরিব বাচ্চাকে সুরক্ষিতভাবে উদ্ধার করেছেন। তাই এখন এসপিকে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী, আর আমরা শুনব এসপির থেকে কিছু মূল্যবান বক্তব্য। আমি বিন্দিয়া শর্মা, এসপি রায়গঞ্জ। আমাকে এই সম্মান জানানোর জন্য সকলকে ধন্যবাদ। আমার জীবনের লুকিয়ে থাকা খুব বড় সত্য আজকে আমি আপনাদেরকে জানাবো। আমি জানি যে গরিব ছেলেমেয়েদেরকে পড়াশোনার স্বপ্ন দেখিয়ে তাদেরকে বেচে দিলে কতটা কষ্ট হয়। কাছের মানুষেরা বেইমানি করলে খুবই কষ্ট হয়, তা আমি জানি। আমার সঙ্গে হয়েছে এমনটা। গ্রামে আমি আমার মায়ের সঙ্গে থাকতাম। মা মারা যাওয়ার পর 2টো বৌদি চাইছিল যে আমি তাদের সঙ্গে থাকি, কিন্তু অনেকটা টাকা থাকার কারণে আমি আমার ধনী বড় বৌদির কাছেই থাকলাম। ছোট বৌদি গরিব ছিল বলে আমি তাদের উপর বোঝা হতে চাইনি। আমি ভেবেছিলাম আমার বড় বৌদি আমাকে পড়াশোনা শেখাবে, কিন্তু সবটাই নাটক ছিল। ওদের বাড়িতে পৌঁছাতেই আমার হাত থেকে সমস্ত বই কেড়ে নিয়ে আমাকে দিয়ে বাড়ির কাজ করাতে লাগলো। ওদের কাছে আমি শুধু বাড়ির কাজের লোকই ছিলাম, আমাকে আর পড়তেও দেয়নি। তারপর একদিন যখন আমি বললাম যে ছোট বৌদির কাছে যাব, তখন 50,000 টাকার বিনিময়ে আমাকে একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছিল। যদিও বড়দা এসবের কিছুই জানত না, সে ভেবেছিল আমি সারা জীবনের মতো ছোটদার কাছে চলে গেছি। আমার তো কপাল ভালো ছিল যে আমি ওই বিক্রি করা লোকটার কাছ থেকে কোনোরকমভাবে নিজেকে ছাড়িয়ে এনেছিলাম, আর সোজা ছোট বৌদির কাছে চলে গেছিলাম। আর সেদিনই আমি শেষবারের মতো কেঁদেছিলাম। আমার ছোট বৌদি খুবই কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। ছোট বৌদি প্রতিজ্ঞা করেছিল আমাকে পুলিশ অফিসার তৈরি করবে, তাই আমি আজ যা কিছু তা আমার ছোট বৌদির জন্য, যে ভীষণই বড় মনের মানুষ।
এই বলে বিন্দিয়া সামনে একটা চেয়ারের দিকে আঙুল দিয়ে দেখালো, আর চেয়ার থেকে মমতা উঠে দাঁড়াতেই সকলে করতালি দিতে লাগলো। রিনি স্নান করে বাথরুম থেকে বেরোতে না বেরোতেই কমলার চিৎকারে ওর কান ঝালাপালা হয়ে গেল। মা, আপনি আমাকে ডেকেছেন? রিনিকে? আমি মা। তবে কেন বোকা বোকা প্রশ্ন করছো? দুধওয়ালা সেই কত সকালে সর দিয়ে গেছে, তার থেকে ঘি কে বানাবে? আজ কতদিন বাদে সুজাতা দিদি আসছে, এবার তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ঘিটা বানাও, তাড়াতাড়ি যাও। দুপুর 2টোয় সুজাতা মাসিও এসে গেল। রিনি, ও রিনি, তোমার মাসি চলে এসেছে। তুমি বসো দিদি, আমি দেখছি। তুমি এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? হ্যাঁ, দিদি এসে গেছে, কতক্ষণ ধরে ডাকছি। জানি না মা, কয়েকদিন ধরেই খুব বমি হচ্ছে আর শরীরটাও খারাপ লাগছে। কি বমি হচ্ছে আর শরীর খারাপ লাগছে মানে? কমলা, মনে হচ্ছে রিনি গর্ভবতী। এইসব বমি পাওয়া, মাথা ঘোরা লক্ষণ দেখে তো তাই মনে হচ্ছে। দিদি, এ বাড়িতে তোমার পা পড়তে না পড়তেই খুশির খবর শুনতে পেলাম। খুশির খবর তো ঠিকই আছে, তবে একটা কথা কিন্তু মাথায় রাখবে, রিনির যদি প্রথমবারই ছেলে হয় তবে তো কোনো সমস্যাই থাকবে না, আর যদি প্রথমবারই মেয়ে হয় তবে তো তোকে বংশের প্রদীপ নিয়ে ভাবতে হবে। আর ভুলিস না যেন, বিনোদ কিন্তু তোর একমাত্রই ছেলে। কিন্তু মাসিমা, প্রথম বাচ্চা ছেলে কি মেয়ে হবে তাতে কি আসে যায়? বাচ্চা সুস্থভাবে জন্ম নিলেই যে আমরা খুশি, তাই না? রিনি, দিদি তোমার থেকে বয়সে অনেক বড়, উনি ভালোর জন্যই কথাগুলো বলছেন। ওনার সাথে তর্ক করছো কেন? সন্ধেবেলায় বিনোদ বাড়ি ফিরে রিনির গর্ভবতী হওয়ার খবরটা জানতে পেরে বলল, রিনি, আজ আমি খুব খুশি। আমাদের জীবনে যে নতুন খুশি আসতে চলেছে। হ্যাঁ বিনোদ, আজকে মা বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন, কিন্তু জানি না কেন আমার মনটা ঘাবড়াচ্ছে। মন খারাপ করো না, এখন তোমাকে খুশি থাকতে হবে আমাদের সন্তানের জন্য। তোমার যাওয়াটা কি খুব দরকারি? 8 মাস যে অনেক দিন, এতদিন আমি একা কি করে থাকবো? চিন্তা করছো কেন? মা তো আছেই, আর মাসিও তো এখন কদিনের জন্য এখানেই থাকবে। আর তোমার ডেলিভারির সময় আমি তোমার সাথেই থাকবো, কথা দিলাম। আর কাজ না করলে সন্তানের ভবিষ্যৎ কি করে বানাবো বলো? পরের দিন বিনোদ অফিসের কাজে বাইরে চলে গেল। শোন কমলা, এখন কিন্তু বিনোদও বাড়িতে নেই, আর এটাই কিন্তু আমাদের কাছে সেরা সুযোগ। আর এখন আমরা খুব সহজেই জানতে পারবো রিনি বৌমা ছেলে না মেয়ের জন্ম দেবে। সে কিভাবে দিদি? শোন, আমি যার কথা বলছি তার অনেক ক্ষমতা। সে গর্ভবতী মহিলার মুখ দেখেই বলে দিতে পারবে ছেলে না মেয়ে হবে। ওনার নাম ভয়ঙ্করী দেবী, খুব প্রতাপশালী। সত্যি দিদি? তবে তো ওনার সঙ্গে আমাদের দেখা করতেই হবে। কাল আমাদের জরুরি দরকারে যেতে হবে, সময় মতো তৈরি হয়ে নিও। মা আসলে কোথায় যাওয়ার কথা বলছেন? পরের দিন সুজাতা এবং কমলা রিনিকে নিয়ে ভয়ঙ্করী দেবীর আশ্রমে পৌঁছল। প্রণাম ভয়ঙ্করী দেবী, ইনি আমার দিদি, আর ও হচ্ছে রিমি, ওনার ছেলের বউ। আমার রিনি বৌমার ছেলে না মেয়ে হবে একটু বলে দিন না মা। মা, এসব কি ধরনের প্রশ্ন? আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি চলে যাব। কোনো ব্যাপার না, যদি প্রশ্ন না করতে হয় তাহলে পরের জন এগিয়ে আসুন। না না ভয়ঙ্করী দেবী, ও কোথাও যাবে না, আপনি ওর ব্যাপারে বলুন, বলুন আপনি। এইসব রিনির খারাপ লাগলেও ও কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পরে, আপনার বৌমা এক কন্যা সন্তানের জন্ম দেবে। না, ও হয়ে গেল সর্বনাশ, মেয়ের জন্ম দেবে। দিদি, তুমি ঠিকই বলেছিলে, আমাদের তো কপালটাই খারাপ। কমলা আর সুজাতা রিনিকে নিয়ে বাড়ি ফিরে এলো। রিনি বিনোদকে সমস্ত ঘটনা বলতে চাইছিল, কিন্তু ও বিনোদকে বিরক্ত করতে চায় না বলে চুপ থাকল। রিনি রান্নাঘরে যাওয়ার সময় কমলা আর সুজাতাকে কথা বলতে শুনতে পেল। দেখ কমলা, যদি তুই চাস তবে এই বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার কাছে একটা ওষুধ আছে। দিদি, তাড়াতাড়ি বলো কি ওষুধ? আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা থেকে মুক্তি পেতে। তুমি বলো দিদি। এই পাউডারটা আমাকে ভয়ঙ্করী দেবী দিয়েছে। রাতে রিনিকে দুধের সাথে এটা মিশিয়ে খাইয়ে দিলেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আমাকে এখান থেকে পালাতেই হবে, নইলে এরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। রিনি কমলা আর সুজাতার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল। আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে, আমি এখন কি করব? রিনি অনেকক্ষণ ধরে হাঁটার পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আমি কি করব? আমার শাশুড়ি মা আর মাসিমা তো
আমার বাচ্চাকে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলবে। কিন্তু আমি যদি বিনোদকে এসব বলি, ও তো বিশ্বাসই করবে না। ও যে ওর মায়ের বিরুদ্ধে কোনো কথাই শুনবে না। আমি কি করব? ভগবান আমাকে সাহায্য করো। রিনি যে গাছের নিচে বসে কাঁদছিল, সেই গাছের উপরে একটি জিনের পরিবার বাস করত। ওর কান্না শুনে তারা নিচে নেমে এলো। আপনারা কারা? ভয় নেই, আমরা তোমার সব কথা শুনে নিয়েছি। আমরা জানি এই পৃথিবীতে কিছু মানুষ আজও ছেলে এবং মেয়ের মধ্যে ভেদাভেদ করে। আমরা তোমাকে এমন জাদু শক্তি দেব যাতে কেউ তোমার বাচ্চার ক্ষতি না করতে পারে। আমরা তোমায় এমন জাদু দেব যা দিয়ে তুমি তোমার বাচ্চাকে রক্ষা করতে পারবে। জিন এবং তার স্ত্রী রিনিকে জাদুর শক্তি দিল এবং রিনি ওদের ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। কোথায় গেছিলে? এত দেরি হলো। আমি তো মন্দিরে গিয়েছিলাম মা। এই নাও, তোমার জন্য আমি গরম দুধ রেখেছি, খেয়ে নাও। আরে মা, দুধ তাড়াতাড়ি দিন মা, আমার খুব জোর খিদে পেয়েছে। খেয়ে নাও বাচ্চা, খেয়ে নাও। এটা খেলেই কমলার সব সমস্যার সমাধান হয়ে যাবে। রিনি পুরো দুধ খেয়ে নিল এবং দিব্যি চলাফেরা করতে লাগলো। পরের দিন সকালে কমলা সুজাতাকে বলল, রিনি তো দিব্যি চলাফেরা করছে, ওর তো চেহারায় চিন্তার চিহ্ন মাত্র নেই। এ কি করে সম্ভব? দিদি, তুমি তো বলছিলে যে তোমাকে এই ওষুধ ভয়ঙ্করী দেবী দিয়েছিল, আর এটা কাজ করবেই। কমলা আর সুজাতা ভয়ঙ্করী দেবীকে সব কথা জানালো। কোনো ব্যাপার না, ওষুধে কাজ না করলেও এই তাবিজ করবে। এই নাও। কমলা বাড়ি ফিরে রিনিকে তাবিজটি দিল। রিনি, এই তাবিজটা পরে নাও, এটা তোমার বাচ্চার মঙ্গলের জন্য নিয়ে এসেছি। মা, আপনি আমার কত খেয়াল রাখেন, আমি এক্ষুনি পরে নিচ্ছি। এইবার তো নিশ্চয়ই ভয়ঙ্করী দেবীর দেওয়া তাবিজটা কাজ করবেই করবেই। কিন্তু তাবিজও রিনির বাচ্চার কোনো ক্ষতি করতে পারেনি। এইভাবে কিছু মাস পর্যন্ত ভয়ঙ্করী দেবী তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করল, কিন্তু সবই বিফলে গেল। তাই উনি খুব রেগে নিজেই রিনির সঙ্গে দেখা করতে এলেন। আমি নিজেই রিনির সঙ্গে কথা বলবো, তোমরা কেউ ভেতরে আসবে না। কিন্তু ভয়ঙ্করী দেবী রিনির ঘরে গিয়ে সেখানকার দৃশ্য দেখে খুব ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। এই শুনে কমলা আর সুজাতা সেখানে ছুটে গেল। তোমার বৌমা মায়াবী, জাদুকরী, ও কি করে জন্ম না হওয়া বাচ্চাকে কোলে নিয়ে খেলছে? না না, আমি ওর কিছু করতে পারবো না। তোমরাই সেই লোক না যারা আমার বাচ্চাকে মারতে চাও? আর তুই তো সেই ভয়ঙ্করী দেবী না যে আমার বাচ্চাকে কালা জাদু করে মারতে চেয়েছিল? তোমরা মা হয়ে আরেক মায়ের কোল থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিতে চাইছো? ছি ছি ছি। এইসব বলতে বলতে রিনির প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, আর তখন বিনোদও সেখানে পৌঁছে গিয়েছিল। রিনি, ঘাবড়িও না, আমি এসে গেছি। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাবা, তুই একে ছুবি না, একে হাসপাতালে নিয়ে যাস না। এ ডাইনি, এ তোর ক্ষতি করবে বাবা। মা, এ তুমি কি বলছো? রিনি আমার স্ত্রী, আমি ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি, এক্ষুনি। বিনোদ রিনিকে হাসপাতালে নিয়ে গেল এবং সেখানেই ওর ডেলিভারি হলো। ভয়ের কোনো কারণ নেই মিস্টার বিনোদ, বরং খুশিরই খবর। আপনার স্ত্রী যমজ সন্তান ছেলে মেয়ের জন্ম দিয়েছে। থ্যাংক ইউ ডক্টর। মা, তুমি শুনলে? তুমি ঠাকুমা হয়ে গেছো, একসাথে নাতি নাতনির। থাক থাক বিনোদ, মাই খবরে খুশি হবেন না। উনি তো আমার মেয়ে হয়েছে দেখেই কষ্ট পাচ্ছেন। রিনি বিনোদকে হাসপাতালেই সুজাতা আর কমলার সব ষড়যন্ত্রের কথা জানালো। এই সব শুনে বিনোদ খুব দুঃখ পেয়ে রিনিকে বলল, তুমি চিন্তা করো না রিনি, আমি তোমাকে আর বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে চলে যাব, মায়ের থেকে অনেক দূরে। না না বিনোদ বাবা, এরকম বলো না বাবা। রিনি, মা আমায় ক্ষমা করে দাও মা। আমি ভয়ঙ্করী দেবীর কথা শুনে তোমার প্রতি অনেক অন্যায় করেছি মা। বাবা বিনোদ, কমলার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কমলাকে কুপরামর্শ দিয়ে ভয়ঙ্করী দেবীর কাছে নিয়ে গিয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। বিনোদ ভয়ঙ্করী দেবীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালো, যাতে সে আর কোনো গর্ভবতী মহিলার কোল শূন্য না করতে পারে। পুলিশ ভয়ঙ্করী দেবীকে গ্রেফতার করে। বিনোদ আর রিনি বাড়ি ছেড়ে যেতে চাইলে সুজাতা আর কমলা ওদের কাছে ক্ষমা চায়। ওরা দুজন ওদের ক্ষমা করে দেয়। তখন রিনি অদৃশ্যরূপী জিনের পরিবারকে তাকে আশীর্বাদ করতে দেখতে পায়। এই দেখে রিনি নিজের বাচ্চাদের মুখের দিকে চেয়ে হাসতে থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ,
শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।